আরে দোলা ভাই, আপনি আমাকে পার্কে কেন নিয়ে আসলেন? আমি তো বাড়িতে যাব। বাড়ি তুমি পরে যাবে, আগে তুমি আমার কথা শোনো। শারিকা, তোমাকে প্রথম দেখার পরেই আমার মনে নতুন প্রেমের ফুল ফুটেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এ কি দোলা ভাই, আপনি আবার এসব কি বলছেন? আমার নাম মিচকে, একটা কথাও বলি না মিথ্যে। সারাদিন শুধু খাওয়া আর নাক ডেকে ঘুমোনো। ওগো, ওঠো, সকাল যে হয়ে গেছে। আর হ্যাঁ বউ, সকাল সকাল কানের কাছে এমন ক্যাসেট বাজিও না তো। আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও। তাছাড়া এত সকাল সকাল উঠে আমি কি করব কি বলো তো? এত সকাল সকাল তো পেপারওয়ালা আর দুধওয়ালা ওঠে। সকালে ওঠা ওদের কাজ, আমার নয়, বুঝলে? আরে আরে হারামজাদা, তাড়াতাড়ি উঠে তুই বাজারে যা। আজ আমার বোন আসবে আমার বাড়িতে। ঘরে একটা বাজার সদাই কিচ্ছু নেই। বোনকে আমি কি রেঁধে খাওয়াবো? হ্যাঁ বলি, তোর মাথা রেঁধে খাওয়াবো? হ্যাঁ। ওরে বাবা, কি বলছো কি? শালিকা আসবে? দাঁড়াও দাঁড়াও, আগে বলবে তো। আরে বউ, দাও দাও, বাজারের ব্যাগটা দাও। শালিকা আসছে, আজ বাজারের সবকিছু তুলে নিয়ে আসবো। শালিকা, তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে এসে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। শালিকা, আহা। আরে আরে বন্ধু, কি খবর? আজ মনে হয় তোকে একটু বেশি খুশি লাগছে। ব্যাপার কি, একটু খুলে বল তো। আরে দোস্ত, খুশি তো লাগবেই, বল। আজ যে আমার বাড়িতে সুন্দরী শালি আসছে, তাই আমি বাজার করতে যাচ্ছি। 10টা না 20টা না, একটা মাত্র শালি আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, ভালোই তো হয়েছে। তোর বউ আছে, আবার শালিও আছে। দুজনেরই আদর পাবি তুই। আর আমরা বসে বসে বাতাস খাই, সে যাকে। আমিও বাজারে যাব, আমাকেও নিয়ে চল। ওকে, ঠিক আছে, উঠে পড়। বউ, ও বউ, এই দেখো, আমি কতগুলো বাজার নিয়ে চলে এসেছি। বাবা রে বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে শুনি? আজ তুমি এতগুলো বাজার নিয়ে এসেছো? আরে, আমার ঘরে একমাত্র সুন্দরী শালি আসছে, তাকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে নাকি? তা বলি, বউ, শালি কত দূর? নাকি আমি গিয়ে নিয়ে আসবো? না না, তোমাকে যেতে হবে না। একটু আগে ও ফোন করেছিল। ও তো বাড়ির সামনেই আছে, একটু বাদেই এসে পড়বে। যাই যাই, আমি গিয়ে রান্নাটা সেরে ফেলি। উফ বাবা, আমার যে আর তর্স হয়েছে না। কতদিন হলো সুন্দরী শালির মুখটা আমি দেখি না। আমার যে আর তর্স হয়েছে না। আপা, আপা, এই দেখ, আমি এসে গেছি। কোথায় তুই? ওরে আমার বোনটা রে, আয় আয় ভিতরে আয়। ওগো, এই যে দেখো, তোমার শাড়ি এসেছে। ওরে বাবা রে, এ আমি কি দেখছি? এ নারী নাকি পরী? যা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আরে আরে দোলা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরে আরে, এই যে, এই যে দোলা ভাই, অমন হা করে কি দেখছেন? কি আর দেখবো, আমার শালিটাকে দেখছি। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। দুলা ভাই, আপনি দেখছি আগের মতোই রোমান্টিক আছেন। তোমাকে দেখে আরো বেশি রোমান্টিক হয়ে গেছি গো। প্রথমত, আমি তোমাকে চাই। দ্বিতীয়ত, আমি তোমাকেই চাই।
তৃতীয়ত আমি তোমাকেই চাই, শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই। কি রে আপা, দুলা ভাইয়ের মাথার স্ক্রু ঢিলা নাকি রে? কি সব পাগলের মতো কথা কইছে? এই, কি সব বলছো তুমি? হ্যাঁ, আসলে না মানে বউ, আমি তো কবিতা বলছিলাম, মস্করা করছিলাম, একমাত্র শালি বলে কথা। ও আচ্ছা, তাই বলো। রূপা, তোর দুলাভাই একটু রোমান্টিক তো, তাই একটু মস্করা করছে। চল চল, এবার তুই ফ্রেশ হয়ে খাবার খাবি। দুলাভাই, ও দুলাভাই, এই নিন দুলাভাই, স্যান্ডউইচ খান। আমি আপনার জন্য স্যান্ডউইচ বানিয়েছি, খেতে খুব মজা। নিন না, খেয়ে নিন। তার থেকেও তো তুমি বেশি মজা শালিকা, বুকে চিনচিন করছে, হাই মন তো মায় কাছে চায়। ছি দুলাভাই, আপনি এসব কে বলছেন? সত্যি বাপু, আপনি সত্যি অনেক দুষ্টু। ইস, যতবারই শালিকাকে দেখি ততবারই মনের মধ্যে প্রেমের ঢেউ একদম উথাল পাথাল করে। কি মায়াবী চেহারা মাইরি! ইস, বিয়ের আগে যদি বউকে না দেখে শালিকে দেখতাম, তাহলে তো শালিকেই বিয়ে করতাম। কি ব্যাপার কি শালিকা, তুমি এভাবে ব্যাগটা কেন গুছিয়েছো? আসলে হয়েছে কি দুলাভাই, আমার কলেজ করেছে, তাই তো আমি চলে যাচ্ছি। আর একটা দিন থেকে গেলে কোনো সমস্যা হতো কি? আমার জন্য না হয় একটা দিন থেকে যেতে, আর কয়েকটা দিন কলেজ মিস দিতে। আরে না না, আমি চাই না ওর কলেজ কামাই হোক, ও অনেক ভালো স্টুডেন্ট। ওগো যাও, তুমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো তো। যে করেই হোক, আজ তো শালিকাকে মনের কথাটা বলতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শালিকা, চলো চলো তাহলে। আপা, তুই থাক তাহলে, আমি আসছি। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি অন্তরে। আরে আরে দুলাভাই, আপনি আমাকে পার্কে কেন নিয়ে আসলেন? আমি তো বাড়ি যাব। তুমি বাড়ি পরে যাবে, আগে আমার কথা শোনো। শালিকা, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার মনে নতুন প্রেমের ফুল ফুটেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ শালিকা। এ কি দুলাভাই, আপনি এসব কি বলছেন? আমার নাম মিচকে, একটা কথাও বলি না মিথ্যে। টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। জানি 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 তুমি আমার প্রেমের ভুল, বলো 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 শুধু বলো না কবুল। না না দুলাভাই, এসব হয় না। আপা জানতে পারলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আপনাকেও কাচবে আর আমাকেও কাচবে। আরে ধুর, তুমি আর আমি যদি এক হই তাহলে তোমার আপা কোনো কিছুই করতে পারবে না। আর বাংলাদেশ সরকার তো নারী পুরুষের সমান সমান অধিকার দিয়েছে। আর এই অধিকারের মধ্যে এক নাম্বার অধিকার হলো শালীর সাথে প্রেম করা। প্লিজ তুমি রাজি হয়ে যাও না? দুলাভাই, এটা ঠিক নয়। ঠিক না মানে? এটাই ঠিক, 500% ঠিক। তোমার ওই কাজল কালো চোখ, তোমার ওই 32 দাঁতের হাসি, আর বাঁশির মতো নাক, যা দেখে আমি ফিদা হয়ে গেছি। প্লিজ আমাকে তুমি একসেপ্ট করে নাও। যদি তুমি আমাকে না একসেপ্ট করো তাহলে আমি বিষ খেয়ে মরেই যাব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শালিকা। না না দুলাভাই, আমি আপনাকে কিছুতেই মরতে দেব না। আচ্ছা ঠিক আছে, প্রপোজাল অ্যাকসেপ্টেড। আসলে দুলাভাই, আমিও আপনাকে প্রথম থেকে ভালোবাসতাম, কিন্তু আপার ভয়ে কোনো কিছু বলতে পারিনি। আই লাভ ইউ সো মাচ দুলাভাই। হুররে, ইয়াহু, আমি জিতে গেছি রে। এরপর থেকে শুরু হয় শালিকার সাথে মিচকে শিয়ালের প্রেম কাহিনী।
হ্যালো জানু, আজ বিকেলে কিন্তু তুমি দেখা করবে। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। ও মা, তাই নাকি গো সোনা? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পার্কে চলে আসবো। তুমি এসো কেমন? আরে কলিজার শালিকা, দেখি তোমার হাতটা একটু বাড়াও তো। এ কি ডায়মন্ডের আংটি? দুলা ভাই, তুমি আমাকে এত ভালোবাসো? ওরে আমার গোলুমুলু তালে। হ্যাঁ গো আমার প্রিয়তমা শালিকা, তোমার বোনের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকেও বেশি। কে গো, এত সেন্ট মেরে সাজুগুজু করে তুমি যাচ্ছ কোথায়? এদিকে যে ঘরে কোনো বাজার সদাই নেই, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? বাজার নেই তাতে আবার আমার কি? হ্যাঁ সরো তো, আমি এবার একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। এই শিয়ালের ভাবসাব আমার একদম ভালো লাগছে নে। দিন দিন কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। এই শালা আবার কারো সাথে লাইন টাইন মারছে না তো? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। শালা, আজ আমি দেখবো তুই কোন ইম্পর্টেন্ট কাজে যাস। বউয়ের কোলে শুয়ে থাকার চেয়ে শালিকার কোলে শুয়ে থাকা যে কি শান্তি। আহ, সেই শান্তি। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। আহা, বুকটা কেমন আনচান আনচান করে। দুলা ভাই, ও আমার দুলা ভাই, চলে না সিনেমা দেখিতে আজই যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই, ও দুলা ভাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। ওরে আমার শালিকারে, সিনেমা দেখতে যাবে বুঝি? চলো চলো, আজ দুজনে মিলে সিনেমা দেখতে যাব আর জমজমাট প্রেম করব। ওরে হারাম জাদা, এই তবে তোর ইম্পর্টেন্ট কাজ? তুই কিনা আমার বোনের সাথে লাইন মারছিস? ওরে বাবা রে, এখানেই তো দেখছি আপা। আপা, আমার কোনো দোষ নেই। এই দুলাভাই ইচ্ছে করে আমাকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমাকে অনেক জোর করেছে, বলেছে আমি যদি প্রেম না করি তাহলে সুসাইড করবে। আমার কোনো দোষ নেই রে আপা, আমার কোনো দোষ নেই। শালা চরিত্রহীন কোথাকার, মেয়ে দেখলে লোক মানে না তাই না? শেষে কিনা আমার বোনটাকেই পটালি। চল শালা চল, বাঘ মামার কাছে চল, আজ আমি তোর 12টা বাজাবো। তোর চেয়ে দেখতে সুন্দর তোর ছোট বোন, তোর চেয়ে দেখতে সুন্দর তোর ছোট বোন, তারে তুইয়া তোরে আমি কেমন করে দেব মন, তারে তুইয়া তোরে আমি কেমন করে দেব মন, তোর চেয়ে দেখতে সুন্দর তোর ছোট বোন। হারামজাদা, আমার চেয়ে আমার ছোট বোন দেখতে ভালো? চল আগে, তারপর দেখতে পারবি কে ভালো আর কে খারাপ। বাঘ মামা, তুমি এর বিচার করো। আজ আমার ছোট বোনের সাথে লাইন মেরেছে, পরে যদি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারে, তখন তখন আমার কি হবে গো? তুমি একে উচিত শিক্ষা দাও, যাতে প্রেমের নাম আর কোনোদিনও মুখে না তোলে। ছি 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 ভাগ্নে, তুই এত চরিত্রহীন, শেষে কিনা তুই তোর শালীর সাথে প্রেম করলি। ছি 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 ছি। আরে মামা, প্রেমের কি ভয় আছে নাকি লাজ লজ্জা আছে বলো তো? যখন তখন যে কারো প্রেমে পড়া যায়, তাই তো আমিও শালীর প্রেমে পড়েছি। দোষ কি তাতে বলো তো? ওরে হারামজাদা প্রেমিক রে, বউ রেখে কিনা শালীর সাথে প্রেম! দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা গো, আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। বেঁচে থাকতে আর কোনোদিনও শালীর সাথে প্রেম করব না গো, ছেড়ে দাও ছেড়ে দাও। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত কখন এসে আমাদের ঘাড় মটকে দেয়। হি 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 হি। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। ও আমার সুন্দরী বউ, হয়েছে হয়েছে, এখন কাজ বাদ দিয়ে আমার পাশে এসে একটু বসো, তোমাকে একটু মন ভরে দেখি। হি 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 হি।
আরে আরে, আজ আবার কি হলো? ভালোবাসা তো দেখছি একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে। মনে হচ্ছে তুমি আজ আমাকে প্রথম দেখবে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে। ওগো, এমন করে বলো না গো তুমি, আমার যে ভীষণ লজ্জা করছে। আসল কথাটা কি বলবে বলো তো দেখি। নাও, আমি তোমার পাশে বসলাম। এবার হয়েছে তো? বউ, আসলে আমি আজকের রাতটাই শুধু আছি, কাল সকালে আমি চলে যাব, তাই তোমার সাথে একটু ভালোবাসা রোমান্স করলাম। হি হি হি। ওগো, এসব তুমি কি বলছো গো? তুমি চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? কোথায় আবার নতুন সংসার সাজানোর কথা ভাবছো? হ্যাঁ, হাসালে, আরে বোকা বউ, আমি তোমাকে রেখে কোথায় যাব শুনি? আরে, আমি তো আমার বন্ধু বানর আর কিংকং এর সাথে নদীর ওপারে যাব মাছ ধরার জন্য, তাই সপ্তাহখানেক বাড়িতে আসতে পারবো না গো। হায় হায় রে, তোমাকে ছাড়া আমি এ কটা দিন কি করে কাটাবো গো? তবে তুমি কিন্তু নৌকোর মাঝখানে বসবে। নদীর অবস্থা তো ভালো না, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হবে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকাল সকাল তো বেরোতে হবে। এবার একটু ঘুমিয়ে পড়ো তো। কি ব্যাপার বল্টু, তোর এত দেরি হলো যে? আমরা সেই ভোরবেলায় এসে নদীর ঘাটে দাঁড়িয়ে আছি, আর তোর বুঝি এখন ঘুম ভাঙলো? আমার তো কোনো ঝামেলাই নেই, না আছে বউ, না আছে বাচ্চা, আর না আছে সংসার, যেখানে রাত সেখানেই কাত। তবে কিংকং দা বল্টু ভাইয়ের বউ বল্টু ভাইকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো আসতে একটু দেরি হয়ে গেল। এই বানর, তুই কি বলতে চাস? বউ তো আমারও আছে নাকি? আমার তো লেট হলো না। আরে, তোমার তো বউ সারাদিন তোমার পিঁপড়া ভেবে শিলপাটায় ডলতে থাকে। আরে হয়েছে হয়েছে, এবার তোরা দুজন চুপ কর দেখি। চল, ওই নদীটা আবার পার হতে হবে রে, এমনিতেই তোদের দুজনের জন্য অনেক সময় লস হয়ে গেল। বল্টু ভাই, এবার তো আমরা নদীর মাঝখানে চলে এসেছি, জাল ফেলো দেখি। আরে বানর, তবে নদীর মাঝখানটা অনেক সুন্দর লাগছে রে, মনে হচ্ছে নদীর ওপারে একটা বাড়ি করে সারা জীবনের জন্য এখানেই রয়ে যাই। কিংকং দাদা, জাল ফেলো দেখি। এই বলে তারা নদীতে জাল ফেলে, আর এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। আরে এই বল্টু, সারাদিন তো মাছ ধরে অনেক খিদে পেয়েছে, তাই এখন আমরা কি খাবো রে? তাই গভীর নদীর পাড়ে কি খাওয়া যায় বলো তো দেখি দাদা। বন্ধু বানর, নৌকা থেকে ওই বড় ইলিশ মাছটা নিয়ে আয় দেখি। কিন্তু বল্টু ভাই, ইলিশ মাছ দিয়ে কি করবে? এখানে তো রান্না করার মতো কোনো জায়গায় নেই, চারদিকে শুধু হাওয়া বইছে। আরে, আশেপাশে হয়তো কিছু পাবো, চল দেখি। এরপর তারা সবাই ইলিশ মাছটি নিয়ে যেতে থাকে। হ্যাঁ রে বল্টু, এ কোন জায়গায় চলে এলাম রে? বাপ রে বাপ, এখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত এসে আমাদের ঘাটটা মটকে দেয়। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। এই হারামজাদা বানর, ভয়ে এমনিতেই আমার হাত পা কাঁপছে, তার উপর তুই আমার সাথে টিটকারি মারিস। এই বল্টু, চল এই বাঁশঝাড়ের নিচে আমরা একটু বসি। কিংকং দাদা, তুমি একদম ঠিক বলেছ, এখানে বসে আমরা ইলিশ মাছটা রান্না করব, বাড়ির ধারে ইলিশ মাছ রান্না। এরপর বল্টু শিয়াল বাঁশঝাড়ের নিচে বসে ইলিশ মাছ রান্না করে, আর মজা করে তারা তিন বন্ধু মিলে খায়। কিংকং দাদা বানর, এক সপ্তাহ তো হয়েই গেল, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, নইলে এতগুলো মাছ যে নষ্ট হয়ে যাবে। ইস, কতদিন হলো আমার সোনা বউটার মুখটা আমি দেখি না।
বল্টু ভাই, তোমাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখনই বিয়ে করে ফেলি। এই কয়েকদিনে তো কিংকং দাদা একবারও ভাবির কথা বললো না। এই কথা বলে তারা তিনজন মিলে নৌকায় ওঠে আর বাড়ির পথে যেতে থাকে। ওই দেখো বল্টু ভাই, ভাবি তোমার জন্য ঘাটে অপেক্ষা করছে। একেই বলে দিনের ভালোবাসা। কিংকং দাদা, তোমার বউ হয়তো তোমার জন্য ঝাড়ু নিয়ে বসে আছে। আরে বউ, তুমি কি করে জানলে যে আজ আমি আসবো? গো, তুমি যাওয়ার পর থেকে আমি একটা রাতও ঘুমাতে পারিনি গো। তোমার চিন্তায় আমি যে অস্থির। তাই তো আজ ভোরবেলা উঠেই এই নদীর ঘাটে চলে এসেছি। আমার মন বলছিল আজ তুমি আসবে। ভাবি, তোমাদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। আহ, কি ভালোবাসা তোমাদের। বানর, কিংকং দাদা, তোমরা ওই মাছগুলো নিয়ে আড়তে চলে যাও আর হিসেব করে টাকাগুলো বুঝিয়ে নিও। তাহলে আমি বাড়ি চললাম গো। বল্টু, তুই নিশ্চিন্তে বাড়িতে যা। আমি মাছগুলো আড়তে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে ফিরবো। এই বানর, চল দেখি, সারাদিন তো শুধু বকবক করিস। এরপর তারা সেখান থেকে চলে যায়। আজ থেকে অনেকদিন আগের কথা। এক গ্রামে থাকতো এক বৃদ্ধা, আর তার ছিল দুইটা ছেলে ও ছেলের বউ। ছেলেরা থাকতো অন্য বনে, আর দুই বউ থাকতো গ্রামে বৃদ্ধার সাথে। তবে দুই বউ বৃদ্ধাকে একদমই সহ্য করতে পারতো না, সব সময় কোনো না কোনো ভাবে অত্যাচার করে যেত। বৃদ্ধা থাকতো একটা ভাঙা কুঠিরে, আর দুই বউ থাকতো বড় দালানে। তারা সব সময় বৃদ্ধাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। এমনই একদিন, এই ছোট ছোট, এই ছোট শোন, আজ কি রান্না হয়েছে রে? আমার যে খুব খিদে পেয়েছে রে। কি আর বলবো দিদি, বুড়ি তো আজ এখনো কিছুই রান্না করেনি। কি বলছিস কি তুই? এত বেলা হয়ে গেল, এই বুড়ি এখনো রান্না করেনি? তুই এখানে দাঁড়া, আজ আমি বুড়ির মজা দেখাচ্ছি ভালো করে। এই বলে বড় বউ রেগে মেগে বৃদ্ধার কুঠিরের সামনে যায় আর বৃদ্ধাকে ডাকতে থাকে, বুড়ি, এই বুড়ি, বেরিয়ে আয় ঘর থেকে, বেরিয়ে আয় বলছি। আজ তোর একদিন কি আর আমার একদিন। কই রে বুড়ি, কথা কি কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, কি দেখেছে আমার বাবা মা এরকম একটা শিয়ালের ঘরে আমাকে বিয়ে দিয়েছিল, তা কে জানে। কি হয়েছে কি বড় বউ, এইভাবে ডাকছো কেন? বলো, আমাকে বলো কি হয়েছে। আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? বলি, আজ রান্না কে করবে শুনি? বড় বউ, আসলে আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। আজ তোমরা দুই বউ মিলে একটু রান্না করে নাও না মা, দেখছোই তো আমার শরীরটা আজ একদমই ভালো নেই। তবে রে বজ্জাত বুড়ি, তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে বলিস কাজ করতে? এর মজা তো আমি তোকে দেখিয়ে ছাড়বো, কত ধানে কত চাল, তা তুই এবার বুঝবি। বড় বউ এসব কথা মনে মনে বলে ঘরে চলে যায় আর ছোটকে বলে, দেখেছিস তো ছোট, বুড়ির কত বড় সাহস, আমাকে বলছে কাজ করতে। যতক্ষণ না আমি বুড়িকে এর উচিত শিক্ষা দিচ্ছি, ততক্ষণ আমি মনের ভেতর একদমই কোনো শান্তি পাবো না। তুমি এবারে যে কি করতে চাইছো গো দিদি? বুড়িকে তো আমার একদমই সহ্য হয় না। আরে, ওই বুড়ির মুরগি আছে না, মুরগির ডিম বিক্রি করে তো ওর সংসার চলে নাকি? তবে এবার ওই মুরগি আমরা নিয়ে আসবো, এখানে মুরগির মাংস রান্না করে খাবো আমরা। কি বলছো কি তুমি দিদি? বুড়ি যদি কোনোভাবে টের পেয়ে যায় তখন আমাদের কি হবে? মুরগিটা তো বুড়ির খুব শখের গো। কি আর হবে, আমি কি ওই দুষ্টু বুড়িকে ভয় পাই নাকি? হ্যাঁ বুড়ি, তুই এবার বুঝবি কেমন মজা। যেমন ভাবনা তেমন কাজ। দুই বউ মিলে বৃদ্ধার একমাত্র মুরগিটা বাড়ির উঠান থেকে চুরি করে নিয়ে যায় আর সেই মুরগি তারা রান্না করে। সন্ধ্যা হতেই বৃদ্ধা তার মুরগির খোঁজ করতে থাকে। কি ব্যাপার, আমার মুরগিটা আজ এখনো আসছে না কেন? সব শিয়ালরা মুরগি খায়, কিন্তু এই মুরগির সঙ্গে তো আমি আমার সব দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিই। আমার এত সাধের মুরগি কোথায় গেল? দেখি তো কোথায় আছে। আয় আয় আয়, তে 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 তে, আয়, কোথায় গেলি রে? রাত যে হয়ে এলো, খোয়ারে তো উঠতে হবে তোর। আয় আয় বাছা, আয়। বৃদ্ধা অনেকক্ষণ তার মুরগিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার মুরগিকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে তার বউদের বাড়ির পাশে তার মুরগির পালক দেখতে পায়। তা দেখে বৃদ্ধার আর কোনো কিছুই বুঝতে বাকি নেই যে তার মুরগি কোথায় গেছে। তখন বৃদ্ধা তার বউদের ডাকে আর মুরগির ব্যাপারে জিজ্ঞেস করে। ও
ওরে দুষ্টু বুড়ি, তোর মুরগি হচ্ছে আমাদের পেটে। আমরা তোর মুরগি রান্না করে খেয়ে নিয়েছি, অনেক মজাই ছিল তোর মুরগিটা। আহা, কি নরম সুস্বাদু মাংস। জানো তো পরে আমার একটা মুরগি ছিল, আর সেই শখের মুরগিটার সঙ্গে আমি আমার সব দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতাম, অথচ আমার দুই বউয়েরা মিলে সেই মুরগিটাকে ধরে খেয়ে নিয়েছে। এবার আমি কার সঙ্গে দুঃখ ভাগাভাগি করব, আর কিভাবেই বা নিজের পেট চালাবো? ওই মুরগি যা ডিম দিত তা বিক্রি করে তো আমি আমার পেট চালাতাম। তুমি একদম কেঁদো না বুড়িমা, আমি তোমার একটা ব্যবস্থা করছি, দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি আর আমার কি ব্যবস্থা করবে বুড়ি? আমি তোমাকে একটা নলকূপ দিচ্ছি বুড়িমা, এই নলকূপটা তোমার ঘরেই থাকবে, কেমন? ওই নলকূপ থেকে অনেক অনেক ডিম পড়বে, তোমার প্রয়োজনের তুলনায় অনেক বেশি ডিম তুমি ওই নলকূপ থেকে পাবে, এতে তোমার দিন চলে যাবে। আমি জানি ওরা নিশ্চয়ই তোমার ক্ষতি করবে, তবে এর ফলও ওরা পেয়ে যাবে। এসব নিয়ে তুমি একদম কোনো চিন্তা করবে না। তুমি সত্যি বলছো পরি? হ্যাঁ বুড়িমা, আমি সত্যি বলছি। এবার আমি আসি গো, তুমি আর কোনো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। এরপর পরি সেখান থেকে চলে যায় আর বৃদ্ধার কুঠিরের ভেতরে একটা ডিমের নলকূপ দিয়ে যায়। তারপর থেকে সে বৃদ্ধা পরির দেওয়া সেই নলকূপ থেকে ডিম নিয়ে তা বিক্রি করত, আর তা দিয়ে বৃদ্ধার দিন অনেক ভালোভাবেই কাটতো। যাক বাবা যাক, আমার অনেক বড় উপকার হয়েছে, এত দিনে অনেক ডিম আমি বিক্রি করতে পারছি, আমার বড্ড শান্তি লাগছে। আগের তুলনায় আমি অনেক ভালোভাবে দিন কাটাতে পারি। না জানি ওরা দুই বউ আবার কবে আমার এই ডিমের নলকূপটাতে ভাগ বসায়। না, এত কিছু ভাবলে আমাকে চলবে না, আমাকে যে সাবধানে থাকতে হবে। বৃদ্ধা পরির দেওয়া সেই ডিমের নলকূপের কারণে বেশ ভালোভাবেই থাকতে লাগে। একদিন দিদি, এই দিদি, ওই বুড়ি এত ভালোভাবে থাকছে কি করে বলো তো? কাল দেখলাম জানো তো, ইলিশ মাছ এনে গপ গপ করে কাঁচাই খাচ্ছে। বলো তো ওই বৃদ্ধার আসলে কি হয়েছে? কি এত টাকাই বা ওই দুষ্টু বুড়ি কোথায় পাচ্ছে? হ্যাঁ রে, আমিও তো এটাই ভাবছি, কিভাবে ডিম বিক্রি করছে আর পাচ্ছেই বা কোথায়? আমরা তো ওর একমাত্র মুরগিটাকে ধরে দুজনেই খেয়ে নিয়েছি। শোন ছোট, আমরা বরং এক কাজ করি, বুঝলি? বলো বলো দিদি, কি কাজ করব? জলদি বলো, আমার যে আর তর সইছে না। আমরা বরং লুকিয়ে খোঁজ নেই, আর খোঁজ নিয়ে দেখি ওই বুড়ির এত সুখে থাকার আসল কারণটা কি। বুঝেছিস তো? শুধু একবার জানতে পারি, তারপর ওই বুড়ির কবর আমি করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, চলো তবে, আমরা তাই করি দিদি, চলো চলো। এরপর দুই বউ মিলে খোঁজ নেয়, আর তারা দেখে যে বৃদ্ধার কুঠিরের ভেতরে আর সে বাঁশের নলকূপ থেকে অনেকগুলো করে ডিম পড়ে। দেখেছো দিদি, দেখেছো কি কাণ্ড? এমন কাণ্ড তো আমি আমার বাপের জমেও দেখিনি। তাই তো বলি, এই শয়তান বুড়ি এত এত ডিম কোথায় পাচ্ছে রোজ, আবার ডিমগুলো বিক্রিও করছে। এখন তো দেখছি বাঁশের নলকূপ আছে, আমার মনে হয় কি এই বাঁশের নলকূপটা আমাদের জন্যই এই বুড়ি কাউকে দেখায়নি গো, লুকিয়ে রেখেছে, আর এখান থেকে ডিম নিয়ে নিয়ে বিক্রি করছে। আমরা থাকতে কিনা এই অতপছাড়ি বুড়ি এত সুখে থাকবে, আর সেটা কিনা আমরা হতে দিব? কিছুতেই হতে পারে না। আজ বুড়ি ঘুমিয়ে গেলে এই বাঁশের নলকূপ আমি আমার সাথে করে নিয়ে যাব। হুম, তুমি একদমই ঠিক বলেছো দিদি, এবার চলো। দুই বউ বুদ্ধি করে বুড়ির ডিমের নলকূপটি চুরি করবে। যেমনি ভাবনা তেমনি কাজ। বৃদ্ধা যখন রাতে ঘুমিয়ে পড়ে, তখন দুই বউই লুকিয়ে লুকিয়ে বৃদ্ধার ঘরে প্রবেশ করে। তারা দুজন মিলে বাঁশের নলকূপটি তোলার অনেক চেষ্টা করে। ঠিক তখনই বাঁশের নলকূপ থেকে আগুনের গোলা বেরিয়ে তাদের দুই বউয়ের শরীরে লাগে। তারা দুজনেই বেশ চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর এতে করে বৃদ্ধার ঘুমও ভেঙে যায়। এ কি, তোমরা এত রাতে এখানে কেন? আর এ কি হাল হয়েছে তোমাদের? আরে মা, ওসব কথা আপনি পরে শুনবেন, আগে তো আপনি আমাদেরকে বাঁচান, আমরা যে মরে যাচ্ছি, বাঁচান আমাদের, আমরা আর কখনোই আপনাকে জ্বালাতন করব না, এই কথা দিচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে যাচ্ছে। বাঁশের নলকূপ, তুই দাঁড়া, ওদেরকে ছেড়ে দে, আর আগুনের গোলা বের করিস না, ওদের যে শিক্ষে হয়ে গেছে, ছেড়ে দে ওদেরকে।
বৃদ্ধা বলার সঙ্গে সঙ্গে বাঁশের নলকূপ থেকে আগুনের গোলা বের হওয়া বন্ধ হয়ে যায় আর তারা দুই বউ ছুটে পালিয়ে যায়। এভাবেই দুই বউ তাদের পাপের শাস্তি পায় আর এরপর থেকে কখনোই দুই বউ বৃদ্ধার ওপর আর অত্যাচার করেনি। আর বৃদ্ধাও তার বাঁশের নলকূপ আর ডিম দিয়ে সুখে শান্তিতেই তার দিন কাটাতো।